আপা, এই যে উচ্চকক্ষের ব্যাপারে আপনাদের যে ৩১ দফার সংস্কার প্রস্তাব ছিল, সেইখানেও মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল এবং সেখানে উচ্চকক্ষের কথা আছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশন যেই উচ্চকক্ষের ব্যাপারে ধারণা দিল, যেই প্রস্তাবটা সনদে গ্রহণ করবে বলে গণমাধ্যমকে জানালো, সেইখানে আপনারা ঐকমত্য নোট অফ ডিসেন্ট দিয়ে, মানে এর মানে কি? বিএনপি কি তাহলে মানে এই উচ্চকক্ষকে চায় না, বা এই নির্বাচন মানে সংখ্যানুপাতিকের উচ্চকক্ষ মানে ক্ষমতায় গেলে কি তারা এটা করবে নাকি করবে না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন। দুর্ভাগ্যক্রমে আমি আরেকজন বক্তা জনাব শিশির মনিরের প্রশ্নটা শুনতে পেয়েছি, কিন্তু তার উত্তর শুনতে পাইনি। যে আমি আমার মতো করে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আমি সেইটারই উত্তর দিচ্ছি। প্রথমত, আমাদের ৩১ দফাতে খুব সুস্পষ্টভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মানে কথাটা প্রথম সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মানে বলে তাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা। এটা বেসিক্যালি আরও আগে আমাদের ভিশন 2030 যখন আমরা করেছিলাম 2016-তে, তখন থেকে সেই ভিশনেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রক্রিয়াটা তফাৎ বা ডিফারেন্স এখন যেটা এসেছে বা নোট অফ ডিসেন্ট যেটা গেছে, তফাৎটা হচ্ছে প্রক্রিয়াটাই। উচ্চকক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে উচ্চকক্ষের ধারণা দিয়েছে কিংবা যে ধারণা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ শুধুমাত্র বিশেষভাবে সেই সব বিশিষ্ট ব্যক্তিদের জন্য সমাজের এবং দেশের যাদের রাজনৈতিকভাবে হয়তো কোনো আসন থেকে জিতে আসার মতো বাস্তবতা নাই, কিন্তু তাদের মেধা, তাদের মনন এবং তাদের মানে আইডিয়াগুলো জাতি এবং দেশকে অনেক অনেক বেশি উপকৃত করতে পারেন। এই কনসেপ্ট থেকে কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষটা নিয়ে বিশেষভাবে মানে আলোচনা শুরু হয় কিংবা বিএনপির প্রস্তাবনা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে পিআর পদ্ধতি, যেটা ঐকমত্য কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যেটা পিআর পদ্ধতিতে হবে। সেই জায়গাটায় বিএনপির একটা আপত্তি আছে। বিএনপির যে কোনো বিষয়ে আপত্তির প্রধান কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনাটাকে একটা গতিশীলতা রাখা। এই ক্ষেত্রেও এই আপত্তির কারণটা কিন্তু সেইটাই। কারণ এখানে যেটা হয়েছে সেটা আপনি যদি খেয়াল করেন, আমার যদি ভুল না হয়, সেটা হচ্ছে অর্থ বিল ছাড়া সব ধরনের বিলই দুইটা কক্ষে উপস্থাপন করা হবে এবং উচ্চকক্ষ যদি কোনো বিল পাশ না করে 1 মাস পর্যন্ত, তাহলে সেটা অনুমোদিত বলে ধরে নেওয়া হবে। আপনি দেখুন 1 মাস সময় একটা বিল মানে উচ্চকক্ষে দিয়ে 1 মাস সময় অপেক্ষা করা। একটা সরকার ক্ষমতায় থাকে 5 বছর, তারপরে আছে হচ্ছে সংখ্যানুপাতিক যে নির্বাচনের ফলে এমন অনেক দল এখানে আসবেন যাদের মাঠে সংশ্লিষ্টতা অনেক অনেক কম। কারণ এখানে কিন্তু আবার সুনির্দিষ্টভাবে উচ্চকক্ষটা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট করা নাই, এখানে রাজনীতিবিদদের জন্য, মূলত রাজনীতিবিদরাই এখানে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্যাল মোটিভও আপনি এখানে দেখতে পাবেন বা প্রতিফলন হওয়ার সম্ভাবনা থেকে যায়। কী ধরনের মোটিভ? সেটা হচ্ছে যে মূল দল, যেই দল আপনার মানে নিম্নকক্ষে যা সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে, তাদের কিন্তু সরাসরি ভোটের একটা দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে এবং ভোটারের কাছে। যেটা উচ্চকক্ষে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রাপ্ত মোট ভোটের ফলাফলের ভিত্তিতে পিআর পদ্ধতিতে সেখানে বিভিন্ন দল তাদের আসন পাবেন, সে যেই সংখ্যকই হোক। এখন সংবিধান সংশোধনের বিষয়ে বোধহয় এখানে একটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে সংবিধান সংশোধনের মানে যেটা ঐকমত্য কমিশন থেকে বলা হয়েছে সেটা হলো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই 2 কক্ষের কনসেন্ট লাগবে, 2 কক্ষের কনসেন্ট লাগবে, এটা বলা হয়েছে। আর আপনি যে কথাটা বললেন সেইটা আপনি যে কথাটা বললেন আপা, যে এখানে অনেক দল থেকে আসতে পারে যারা ছোট দল, তো ছোট দলগুলো যদি উচ্চকক্ষে আসতে পারে সেটা তো একটা বৈচিত্র্যের ব্যাপার, সেটা তো গণতন্ত্রের জন্য ভালো নয় কি?
অফকোর্স ওটা গণতন্ত্রের জন্য অবশ্যই সৌন্দর্য। সেইটা যদি এমন হয় যে না আপনার বিশিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসলেন 60 ভাগ সিট বা 65 ভাগ সিট জুড়ে, আর 30 ভাগ রাজনীতিবিদদের মধ্যে ভাগ করে দেওয়া হলো যেন তারা যারা আগামীতে আরও রাজনীতিবিদ হিসেবে যোগ্যতর হয়ে উঠতে পারেন, এলাকায় তাদের একটা অবস্থান তৈরি হতে পারে, সেই জন্য ওটা ঠিক আছে। কিন্তু 100 আসনে 100 আসনই নার্সিংয়ের জন্য ছেড়ে দেওয়া, এইটা আসলে মানে যদিও আমি এই জায়গাটায় নিশ্চিত নই, আমি যতটুকু পড়েছিলাম প্রথম দিকে যে 50% বোধহয় রাজনীতিবিদদের জন্য সুপারিশ করা হয়েছিল, আর 50% বিশিষ্ট ব্যক্তিবর্গ কিংবা অন্যান্য সম্প্রদায়, সব অংশের মানুষ দেশের, এই ধরনের একটা পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা পড়লাম ফাইনাল যে ঐকমত্য কমিশনে, সেখানে এইটা আসলে আমি উল্লেখ দেখিনি। এই জায়গাটাই সম্মানিত সহ আলোচক বদিউল আলম মজুমদার ভাই আলোকপাত করতে পারবেন। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি 100 জন আপনার ছোট ছোট দলগুলো মিলে সিদ্ধান্ত নিল যে প্রতিটা বিলের ব্যাপারেই ডিলে হবে বা ডিলে করার সুযোগ আছে। এইখানে এই সরকার, যেই সরকার মানে নিম্নকক্ষে যে মানে সংখ্যাগরিষ্ঠ দল যারা সরকার পরিচালনা করবে, তাদের জন্য কিন্তু একটা পদে পদে এক ধরনের বাধা তৈরি হবে। আপা আপনি থাকেন, আপনি বলেছেন যে এটার উত্তর আমাদের এখানে যুক্ত ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উনি দেবেন। এই যে বিএনপির পক্ষ থেকে বা এই যিনি আমাদের আপা বললেন, এইটার কি উত্তর? আসলে পদে পদে কি আসলে এই ধরনের একটা উচ্চকক্ষ হলে যদি সরকার পদে পদে বাধাগ্রস্ত হয়, যারা সরকার গঠন করবে, তাহলে সেই উচ্চকক্ষ আসলে ভালো হলো কি করে? এই অভিযোগের কি উত্তর আছে? আমার তো মনে হয় যে গণতন্ত্রই হলো একটা নজরদারিত্বের কাঠামো। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়, ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যেন একটা স্বৈরাচারী সরকার একটা একনায়কত্ব সৃষ্টি না হতে পারে, সেই জন্যই কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যেটা করা হয় সেটা হলো সেপারেশন অফ পাওয়ার্স, যে ক্ষমতার সেপারেশন অ্যান্ড ডিফিউশন, ক্ষমতার বিভক্ত করা এবং এটা ছড়িয়ে দেওয়া, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হয়। তো বাধা সৃষ্টি করার উদ্দেশ্য হলো চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করা। বিএনপির পক্ষ থেকে যেই প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হলো নিম্নকক্ষের যেই আসন সংখ্যা, আসনের হার, সেই হারেই কিন্তু উচ্চকক্ষে প্রত্যেক দল তাদের যে উচ্চকক্ষের সদস্য সংখ্যা পাবে। তো তার ফলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের প্রতিচ্ছবি, এবং যে উচ্চকক্ষ যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে অনেক দলেরই যারা নিম্নকক্ষে যাদের প্রতিনিধিত্ব থাকবে না, তাদেরও প্রতিনিধিত্ব থাকবে উচ্চকক্ষে, এবং নিম্নকক্ষে যাদের মেজরিটি থাকবে তারা উচ্চকক্ষে মেজরিটি নাও পেতে পারে। তো তার জন্য আলাপ আলোচনা করে অন্যান্যদের মতামত নিয়ে একটা আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন কিংবা আইন পাশের সুযোগ সৃষ্টি হবে। তো ওটাই হলো ওই যে গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্স। আর কিন্তু বিএনপির পক্ষ থেকে যেই পদ্ধতি তারা প্রস্তাব করছে, সুপারিশ করছে, যেই পদ্ধতির পক্ষে আছে, সেটা কিন্তু এই রকম চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করবে না, তাই এটা অর্থহীন হবে। বদিউল আলম মজুমদার, আপনি সঙ্গেই থাকুন, আপনার আরও আমরা কথা শুনবো।